নমস্কার, জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের সঙ্গে আছি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে। যে বিষয়ে বলবো বা আলোচনা করব, এই বিষয়ের ওপর অনেকেরই আমার ওপর অনেক রাগ হয়ে যাবে এবং অনেকে মনে মনে আমাকে হয়তো অনেক কটূক্তি করতে পারেন। সেটা বিষয় না। একটা ব্যাপার হচ্ছে, কত মানুষের রাগ হলো সেটা বিরাট বিষয় না। অনেক মানুষ আজকের আলোচনাটা দ্বারা উপকৃত হবেন, এটা আমি একদম 100% নিশ্চিত আপনাদের বলতে পারি। 19শে জুন যে প্রোগ্রাম আমার ইউটিউব চ্যানেল, যারা জানেন না তাদের বলে দিচ্ছি, ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল পাবেন। 19শে জুন সেখানে দুটো প্রোগ্রাম আপলোড করা হয়েছিল। 2-4জন ব্যক্তি জানিয়েছেন যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, যারা রত্নের কাজের সঙ্গে যুক্ত, যারা সৎ পথে কাজ করতে চায়, তারা বলেছেন যে খুব ভালো অনুষ্ঠান, অনেক কিছু শিখতে পারি আপনার অনুষ্ঠান থেকে। জ্যোতিষ, বাস্তু এসব সম্বন্ধে জানতে পারি, তন্ত্রমন্ত্র যেভাবে মানুষকে ঠকায় সেটা জানতে পারি, এবং একজন জেমোলজিস্ট হিসেবে আপনার কাছ থেকে আমরা রত্নের অনেক কিছুই জানতে পারি। তো এই ধরনের অনুষ্ঠান আরও আপনি করুন, এতে আমাদের এবং অনেকেরই উপকার হবে। কারণ প্রচুর মানুষ শুধু জ্যোতিষ দেখিয়ে ঠকে যাচ্ছেন, তারাপীঠ কামাখ্যা তন্ত্রমন্ত্র করে ঠকে যাচ্ছেন তা না, অনেক মানুষ রত্ন কিনে ঠকে যাচ্ছেন, সার্টিফাইড রত্ন কিনেও ঠকে যাচ্ছেন। সেটার জন্য কিছু করুন। তো এই ধরনের বিষয়গুলো মানুষের প্রশ্ন, তার ওপর নির্ভর করে সময় পেলে, কারণ সময় তো পাই না অনেক সময় টিভিতে আলোচনা করার, এগুলো করতে হয়। এবং খুব রিসেন্ট আমার কাছে দুজন রত্ন ব্যবসায়ী এসেছিলেন, ওনারা দাবি করছেন, যাই হোক আমি প্রফেশনাল স্বার্থে কারো নাম বা জায়গা বলবো না, দাবি করছেন বর্ধমান জেলারই কোনো জায়গা থেকে এসেছেন এবং কলকাতাতেও ওনারা বিভিন্ন ব্যবসায় যুক্ত, মানে রত্নের ব্যাপারে। ওনারা কোনো জায়গা থেকে খোঁজ খবর পেয়ে আমার কাছে এসছেন যে আপনি তো অ্যাস্ট্রোলজি করেন, তো আপনি যদি আমাদের কাছে রত্ন নেন, শুনেছি আপনি জেমোলজি করেন, তো রত্ন সম্বন্ধে তো আপনার ভালো আইডিয়া আছে, আমরা ভালো রত্ন খুব কম দামে দেবো, আপনিও ভালো লাভ পাবেন। আমি তখন দেখি, যেটা স্বভাব, হাতে সময় ছিল, একটা 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 করে তাদের রত্ন দেখি এবং তাদের রত্নগুলোর কী সুবিধা অসুবিধা, কোনটা ট্রিটেড, কোনটা ল্যাব গ্রহণ, কোনটা ভুল, একটা একটা করে তাদের দেখাতে থাকি। কিন্তু তারা প্রথম দিকটা মানেনি। তার একটাই কারণ, তারা দীর্ঘ বছর ব্যবসা করছে, বড় ব্যবসায়ী, বড় মহাজন, তাদের কাছ থেকে নাকি অনেকে, তাদের কাছে শুনলাম, আমি চিনি না, এবং তারা মানবেন না। তারা কিছু পাথরের, প্রথমে ভদ্রলোক একটা প্রবালের সার্টিফিকেট বের করে আমাকে বললেন, তাহলে এই প্রবালটাকে যে আপনি খারাপ বলছেন, অথচ এই প্রবালটা দেখুন, এটা সার্টিফাইড প্রবাল। আমি কি করেছি জানেন? আমি সেই প্রবালটাকে মেশিনে রেখে ওনাকে বলেছি পর্যবেক্ষণ করুন কীরকম দেখছেন। উনি দেখেছেন। আমি রত্নবিজ্ঞানীদের বই খুলে দিয়েছি যে দেখুন আপনি কি দেখছেন, আপনার সার্টিফাইড প্রবালটা উনি দেখছেন আল্ট্রাভায়োলেট মেশিনে উনি প্রবালটা দেখছেন, এবং প্রবালটা একদম মানে খুব উজ্জ্বল হোয়াইট কালার, আল্ট্রাভায়োলেটের শর্ট ওয়েভ লেন্থে খুব হোয়াইট কালার আসছে। আর দেখুন এবার বইয়ে যে যদি এটা এরকম আসে তাহলে সেই প্রবালটা কি। উনি তখন দেখছেন বইয়ে, রত্নবিজ্ঞানীর বইয়ে লেখা আছে যে এইরকম যদি আসে তাহলে প্রবালটা ট্রিটেড প্রবাল। কীরকম ট্রিটেড প্রবাল না, ওটাকে সাদা প্রবালকে পিঙ্ক কালারকে রেড কালারে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু প্রবাল তো প্রবালই, লাল প্রবালও প্রবাল, সাদা প্রবালও প্রবাল, কিন্তু অসুবিধা নেই। সাদা প্রবাল তো 20 টাকার অতি, তাহলে কেন আপনি 700, 800, 1000, 1200, 1500 টাকা দিয়ে রতি দিয়ে কিনতে যাবেন? যদি 20 টাকার অতিতে দেয় ঠিক আছে, হ্যাঁ সেটাকে বিজ্ঞানের কৌশল খাটিয়ে রং করেছে, ঠিক আছে, 20 টাকার অতিটা 40 টাকার অতি নিল, ঠিক আছে, সেটা দেওয়া যেতে পারে, কারণ পরিশ্রম করেছে তার জন্য। কিন্তু কেন নেবেন? আর কি কাজ আপনার সাদা প্রবালে হবে? তারপরে তো সাদা প্রবালের যেটুকু নিজস্ব গুণ ছিল সেটুকুও তো ট্রিটমেন্ট করে শেষ। উনি বললেন হ্যাঁ এটা তো, ওনারা পরস্পর আলোচনা করতেন, এটা তো ঠিক কথা, আপনি তো বই থেকে দেখাচ্ছেন, মেশিনে তো দেখছি। আর মেশিনে দেখছেন, তাহলে এই যে শর্ট ওয়েভ লেন্থে আপনি দেখলেন যে এই পরীক্ষাটা, আপনার সার্টিফিকেটে কোথায় শর্ট ওয়েভ লেন্থের পরীক্ষাটা দেখুন তো, ওনার সার্টিফিকেটে কি আছে জানেন? মানে যার প্রবাল, কাস্টমারের নাম দেওয়া আছে, স্যাম্পেলটা কি না প্রবাল,
তার ওজন কত সেটা দেওয়া আছে, তার শেপটা কেমন না শেপটা দেওয়া আছে, তার ওয়েট কত না এত রতি সেটা দেওয়া আছে, তার মেজারমেন্ট লম্বা চওড়া উচ্চতা দেওয়া আছে, আর দেওয়া আছে কি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং তার স্পেসিফিক গ্র্যাভিটি। আরে বাবা, লাল প্রবাল সাদা প্রবাল দুটোরই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্পেসিফিক গ্র্যাভিটি সেম। উদাহরণস্বরূপ আপনাদের একটা জিনিস বলি, ধরুন আপনি একটা পোগরাজ কিনেছেন, একটা পোগরাজের স্পেসিফিক গ্র্যাভিটি কত হতে পারে? তার মানে 4 ± 4 অর্থাৎ 3.98 বা 3.99 বা 4 বা 4.01 মানে 4-এর মধ্যে থাকবে, এবং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত থাকতে পারে? 1.76 থেকে 1.77-এর মধ্যে থাকবে, একটু কম বেশি। তাহলে সেটা হচ্ছে একটা কোরান্ডাম, তার মধ্যে যখন আয়রনের উপস্থিতি সেটাকে হলুদ কালার দেখছেন, সেটা একটা পোগরাজ। কিন্তু এইখানে আপনাকে জানতে হবে, ফার্স্ট হচ্ছে এই বিষয়ে যে আমি অনুষ্ঠানটা করব, এই অনুষ্ঠানটা যদি আমি করি অনেক এপিসোড লেগে যাবে, অনুষ্ঠান শেষ হবে না। আমি একটা দুটো এপিসোডের মধ্যে এই অনুষ্ঠানটাকে শেষ করার চেষ্টা করব, সংক্ষেপে আপনাদের ধারণা দেবো। তাতে অনেক রত্ন ব্যবসায়ী, অনেক তান্ত্রিক জ্যোতিষ, অনেক জ্যোতিষী যারা আপনাদের রত্ন বিক্রি করে, এমনকি সার্টিফাইড রত্ন বিক্রি করে, তারা আমার প্রতি প্রচণ্ড রেগে যাবে জানি। কিন্তু একটাই অনুরোধ, যে আমি তো ওপেন মিডিয়ায় বলছি, আমি তো কোনো লুকিয়ে চুরিয়ে বলছি না। যদি হিম্মত থাকে আমাকে ভুল প্রমাণ করবেন বিদ্যার দ্বারাই, বিদ্যাকে শিক্ষাকে শিক্ষা দ্বারাই খণ্ডন করবেন, যুক্তিকে যুক্তি দ্বারাই খণ্ডন করবেন। যে পুলক চক্রবর্তী আপনি এই জায়গাটা ভুল বলছেন, অবশ্যই আমি শিখে নেবো আপনার কাছে, কারণ আমি একটা মানুষ, মৃত্যুর আগে পর্যন্ত একটা মানুষের বহু কিছু শেখার আছে। এতে লজ্জার কিছু নেই। একটা ছোট ব্যক্তির কাছেও শেখা যায়, একটা অশিক্ষিত ব্যক্তির কাছেও শেখা যায়। কেন অশিক্ষিত ব্যক্তির কাছে শেখা যায় জানেন? ধরুন একটা রাজমিস্ত্রি, সে বেশি দূর লেখাপড়া জানে না, কিন্তু সে যত সুন্দর আপনার বাড়িটা তৈরি করতে পারবে, আপনি পারবেন না শিক্ষিত হয়ে, তাহলে তার কাছে সেই ভিতরে প্রত্যেকের কাছে কিছু শেখার আছে। তো সেই বিষয়ে আমি যাব। সেই জন্য এই অনুষ্ঠানের নাম আমি দিচ্ছি রত্নজগৎ ও ব্যবহারিক জ্যোতিষ। রত্নজগৎ এবং ব্যবহারিক জ্যোতিষের আজকে প্রথম পর্বে আমি যদি আপনাদের আলোচনা করতে যাই, তাহলে ফার্স্ট আপনাকে জানতে হবে যে জ্যোতিষ কী। জ্যোতিষ কী না, জ্যোতিষ হচ্ছে শাস্ত্র আধারিত জ্ঞানের আলোর দ্বারা মানুষের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে তাকে জানানো। শাস্ত্র আধারিত জ্ঞানের আলোর দ্বারা অন্ধকারাচ্ছন্ন মানুষের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে তাকে জানানো যে যেটা তার জীবনে ভবিষ্যতে ঘটতে পারে। কি বললাম? আমি কিন্তু কোনো তান্ত্রিকদের মতো, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, তো সেই হিসাবে কোনো তান্ত্রিকের মতো আপনাকে কিন্তু এটা বললাম না যে এটাই হয়ে যাবে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট, আপনার চাকরি হয়ে যাবে, বা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনার পয়সা লুট হয়ে যাবে, আপনি মামলায় হেরে যাবেন, আপনার ডিভোর্স হয়ে যাবে। আমি কিন্তু বললাম না, আমি বললাম যেটা আপনার জীবনে ঘটতে পারে। তাহলে বলবেন, তাহলে জ্যোতিষের ফলাদেশ কি করে মানুষের জীবনে মিলে যাচ্ছে? সেই প্রসঙ্গে আসি। কারণ জ্যোতিষ হচ্ছে ভাগ্য এবং চেষ্টা, অর্থাৎ পুরুষাকার, এই দুই নিয়ে ফল। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যথা হে কোন চক্রণ ন রতস্য গতির ভাবে তদ্দৎ পুরুষাকারণ বিনাং দৈবং ন সিদ্ধ হতি। অর্থাৎ চাকা ছাড়া রথ অগ্রসর হয় না, ঠিক তেমনি ভাগ্য বা পুরুষাকারকে প্রয়োগ না করা পর্যন্ত ভাগ্য ফলপ্রসূ হবে না। আপনি একজন বিরাট অ্যাস্ট্রোলজার হবেন, তা স্বামীজি কি বলছেন যে জ্যোতিষ করে চিৎকার করলেই জ্যোতিষী হয়ে যাওয়া যায় না, রসায়ন করে চিৎকার করলেই রসায়নবিদ হয়ে যাওয়া যায় না। তার জন্য যা যা মানে কর্ম, অর্থাৎ ক্রি ধাতু থেকে কর্ম, অর্থাৎ কিছু করা, সেই উদ্দীপককে সামনে আসতে হয়। যেমনি স্বামীজি উদাহরণ দিয়েছেন যে যখন স্যার আইজ্যাক নিউটন যখন বাগানে বসছিলেন, তখন মাধ্যাকর্ষণ শক্তি ঘোমটা পড়ে বাগানে আড়ালে কোথাও লুকিয়ে দাঁড়িয়ে ছিল না যে আপেলটা পড়ার পর আমি নিউটনের সামনে যাব এবং তিনি
মাধ্যাকর্ষণ আবিষ্কার করবেন, সেই উদ্দীপনা তাকে সেই জায়গায় নিমজ্জিত করেছিল। তারপর তিনি মাধ্যাকর্ষণকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করেছেন। তা জ্ঞান আত্মার একটা স্বতন্ত্র ধর্ম প্রত্যেকের মধ্যেই আছে, তাকে সেই উদ্দীপনা দিয়ে সামনে আনতে হয়। তো সেই জন্য আমি কোনোদিনই বলবো না, কারণ মহর্ষি যাজ্ঞবল্ক্য আমার থেকে অনেক অনেক জ্ঞানী, আপনার আমার থেকে অনেক জ্ঞানী। তিনি বলেছেন যথা হেক্ষণ চক্রণ নর অতস্য গতির ভাবে তদ্দৎ পুরুষকারণ বিরন্ত এবং নসিদ্ধ। অর্থাৎ চাকা ছাড়া রথ অগ্রসর হয় না, ঠিক তেমনি ভাগ্য তখনই ফলপ্রসূ হবে পুরুষাকার দ্বারা। এখন চাকাটা কোন দিকে যাচ্ছে, দিল্লির দিকে যাচ্ছে না ম্যাড্রাসের দিকে যাচ্ছে, সেটা একটা গবেষণার বিষয়। মানে চাকাটাকে আপনি কোন দিকে গড়াচ্ছেন, আপনি যাবেন উত্তরে, তাহলে উত্তর দিকে যদি চাকা গড়ায় আপনি দিল্লি পৌঁছে যাবেন, আর যদি দক্ষিণ দিকে চাকাটা আপনি গড়ান তাহলে পরে আপনি দিল্লি যাওয়ার থেকে ম্যাড্রাস পৌঁছে যাবেন। বাস্তবিক প্রত্যেকটা মানুষ তার ভাগ্যকে অতিক্রম করতে পারে তার পুরুষাকার অর্থাৎ চেষ্টা দ্বারা, কিন্তু মানুষ পারছে না। কেন? খুব কম সংখ্যক মানুষ ছাড়া এই জায়গাটা চ্যালেঞ্জ কেউ নিতে পারছে না। খুব কম সংখ্যক মানুষ পারছেন, অবশ্যই পারছেন। সেরকম পুরুষাকারওয়ালা মানুষ পৃথিবীতে আছেন বই কি, যুগে যুগে আছেন, এসেছেন, যুগে যুগে আছেন, যুগে যুগে আসবেন। কিন্তু বেশিরভাগ মানুষ ভাগ্যের শিকার হয়ে যাচ্ছে। তার কারণ তাদের মধ্যে সেই পুরুষাকারের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ভাগ্য এবং পুরুষাকারের বাইরে আরেকটা উদ্দীপক থাকে, যেটা হচ্ছে প্রতিকার। এই প্রতিকার দান, ধ্যান, পূজা, যজ্ঞ, তন্ত্র, মন্ত্র, বাস্তু, রত্ন, উপরত্ন ইত্যাদি বহু প্রকার হয়ে থাকে। তো যেহেতু অনুষ্ঠানের নাম রত্ন জগৎ ও ব্যবহারিক জ্যোতিষ, সেই হিসাবে আমি এখানে রত্ন উপরত্নের আলোচনাটাই করব। তার আগে আমি ওপেন মিডিয়ায় আপনাদের বলছি, আমি কিন্তু কোথাও লুকিয়ে বলছি না, আমি ওপেন মিডিয়ায় আপনাদের বলছি 90% রত্ন উপরত্ন আসল নয়। জ্যোতিষ তো জানলেন, এখন রত্ন কি? রত্ন জিনিসটা কি সেটা আপনাকে জানতে হবে। জেমস কি? জেমস may be described as mineral or organic matter used for personal adornment or investment. এটা আমরা জানি জেমোলজিতে। মিনারেল অথবা অর্গানিক, আইভরি, পার্ল, কোরাল, অ্যাম্বার, এই ধরনের কিছু অর্গানিক জেমস্টোন আমরা জানি। বাকি আমরা তো জানি ইনঅর্গানিক মিনারেল, যার মধ্যে ধরুন সমস্ত কিছু আমরা দেখছি, বাকিগুলো পোগড়া, চুনি, পান্না, সমস্ত কিছু। এই জৈব এবং অজৈব বস্তুগুলো একটা ক্রিস্টাল আকার ধারণ করেন। সেই ক্রিস্টালগুলো যার একটা সুনির্দিষ্ট মানে আউটার শেপ আছে, সেগুলোকে বলছে ক্রিস্টাল। সেই ক্রিস্টালগুলো রত্নের ক্ষেত্রে বা সেই ক্রিস্টালগুলোকে আমরা 7টা ভাগে ভাগ করি। কিরকম না? কিউবিক ক্রিস্টাল, টেট্রাগোনাল, অর্থরম্বিক, হেক্সাগোনাল, ট্রাইগোনাল, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক, এগুলো আমরা জানি। ধরুন একটা কিউবিক ক্রিস্টাল সিস্টেম, এর আন্ডারে যদি কি পড়ে সেটা যদি আপনাকে ব্যাখ্যা, প্রথমে আপনারা জানেন যে সবচেয়ে দামি রত্ন হিরে কিউবিক ক্রিস্টাল সিস্টেমের মধ্যে পড়ে। যদি বলেন অর্থরম্বিক, হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি, টোপাজ আপনারা ইউজ করেন। টোপাজ হচ্ছে অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমের মধ্যে। পান্না যে আপনারা ইউজ করছেন, এরকম মানে বিভিন্ন ক্রিস্টাল সিস্টেমের মধ্যে বিভিন্ন, এগুলো যদি আমি মানে ডিটেলসে বলতে চাই না, মানে অনেক সময় নষ্ট হয়ে যাবে, আসল প্রসঙ্গটা হারিয়ে যাবে, কারণ এগুলো জেমোলজির বিষয়। হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেমের মধ্যে পান্না পড়ছে, যেমনি ফিরোজা, টার্কুইজ, যেটা আমরা ইউজ করছি, সেটা কিন্তু
ট্রাইক্লিনিকের মধ্যে পড়ছে। যাই হোক, এখন শুধু তো এটা বললে হবে না রত্ন, কারণ আমরা তো জানি যে বরফ সেও তো একটা মিনারেল, সেও তো একটা ক্রিস্টাল ফর্মে থাকে, তাহলে তাকে রত্ন বলছি না কেন? কি বাস্তব তো যে একটা পোগরাজ রত্ন হচ্ছে, একটা হীরের রত্ন হচ্ছে, তাহলে একটা বরফখণ্ড সেও তো একটা কোনো ক্রিস্টাল সিস্টেমের মধ্যে আছে, ইনঅর্গানিক, তাহলে তাকে আমরা রত্ন বলছি না কেন? In order to qualify a gemstone specimen must have beauty, rarity, durability, demand, probability and tradition. তার মধ্যে সবচেয়ে বেশি জিনিস হচ্ছে বিউটি, ডুরাবিলিটি এবং রেয়ারিটি। জলের মধ্যে লাল রং দিয়েছেন, নীল রং দিয়েছেন, হলুদ রং দিয়েছেন, বরফ জমিয়েছেন, দেখতে খুব সুন্দর লাগছে, বিউটি আছে। বিউটি লাল কাঁচের মধ্যে আছে, হলুদ সবুজ নীল কাঁচের মধ্যেও আছে। বিউটি লাল চুনির মধ্যেও আছে, হলুদ পোগরাজেরও আছে, নীল নীলাতেও আছে, সবুজ পান্নাতেও আছে বিউটি। কিন্তু ডুরাবিলিটি কিন্তু সমান না। একটা বরফকে রেখে দিলে আস্তে 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 গলে জল হয়ে যাচ্ছে, কি তাই তো? কিন্তু একটা পোগরাজকে রাখুন, সে কিন্তু আস্তে আস্তে গলে জল হচ্ছে না, একটা পান্না আস্তে আস্তে গলে জল হয়ে যাচ্ছে না। এবং রেয়ারিটি, বরফ তো সবখানেই পাবেন, বরফের দেশে যান, পাহাড়ে যান, বরফ পাবেন, ফ্রিজে বরফ তৈরি করে নেওয়া যাবে, আইসক্রিম কারখানায় গেলে পরে বরফ পাওয়া যাবে। পোগরাজ কোথায় পাবে না? তো পোগরাজ নিতে গেলে, পান্না নিতে গেলে, হিরে নিতে গেলে, নীলা নিতে গেলে, চুনি নিতে গেলে তো আপনাকে খনি খনন করতে হবে। মুক্ত নিতে গেলে আপনাকে তো সমুদ্রে ডুবতে হবে, বা আপনি না ডুবুন, কেউ একজন তুলে এনে দিচ্ছে, সেখান থেকে আপনাকে ক্রয় করতে হবে। সেটা তো সব ঝিনুকের মধ্যে আপনি মুক্ত নাও পেতে পারেন। আপনি বিশেষ মুক্ত খুঁজছেন যেটা সেই ঝিনুকের মধ্যে হয়, পিংটোটা ম্যাক্সিমা, সেটা হয়তো পেলেন না, অন্য ঝিনুক পেলেন। এই বিষয়গুলো থাকে, তাহলে রেয়ারিটি। তো এইটা হচ্ছে রত্ন। তাই যদি হয়, জৈব এবং অজৈব বস্তু অমরফস বা ক্রিস্টাল ফর্মের মধ্যে যখন যাচ্ছে, তার মধ্যে বিউটি, রেয়ারিটি, ডুরাবিলিটি এগুলো থাকছে। রেয়ার, সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেয়ার। তাহলে বলুন তো আমাকে একটা উত্তর দিন, যে এত বার্মা চুনি, ওল্ড বার্মা চুনি আপনারা কি করে পাচ্ছেন? একটা দোকানে যাচ্ছেন বা জ্যোতিষের কাছে যাচ্ছেন, এত প্যাকেট প্যাকেট ওল্ড বার্মা চুনি নিয়ে যান, খুব সস্তা, 4,000 টাকা রতি, 5,000 টাকা রতি, 8,000 টাকা রতি, বসরা মুক্ত, হ্যাঁ নিয়ে যান 2,000 টাকা রতি। এত ওল্ড বার্মা চুনি, এত সিলোনিস পোগরাজ, এত আপনার বসরা মুক্ত, এত কলম্বিয়ান পান্না কোথা থেকে পাচ্ছেন? একটা দোকানে যাচ্ছেন, পরপর 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 দোকান, একটা দোকানে যাচ্ছেন, এই দেখুন বাবু ওল্ড বার্মা চুনি, হ্যাঁ দেখছেন কয়েকশো বা কয়েক হাজার পাথর একটা প্যাকেটের মধ্যে, কত করে? 2,000 টাকা রতি। না একটু ভালো দেখান, আরেকটা প্যাকেট বেরোলো, কত? এটা 3,000 টাকা রতি। না আর একটু ভালো দেখান, কত? এটা 4,000 টাকা রতি। না আর একটু ভালো দেখান। এইভাবে আপনাকে 20,000 টাকা রতি পর্যন্ত দেখাচ্ছে, এবং তার কাছে প্রায় আপনি 50,000, 1,00,000 পাথর দেখে ফেললেন। পছন্দ হলো না, পাশের দোকানে গেলেন, পছন্দ হলো না, পাশের দোকানে গেলেন, পছন্দ হলো না, পাশের দোকানে গেলেন। এইভাবে কয়েকশো দোকান পর 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 অতিক্রম আপনি করলেন, এবং আপনার কয়েক লক্ষ বা কয়েক কোটি রত্ন দেখা হয়ে গেল। তাহলে এই যে জেমোলজির যে জেমস ডেফিনেশনে, মানে সংজ্ঞায় যে আছে বিউটি, রেয়ারিটি, রেয়ারিটি, তাহলে এতই যদি রেয়ার হয়, তাহলে এত অ্যাভেলেবেল কী করে হচ্ছে? এটা ফার্স্ট আমাকে উত্তর দিন। তাহলে আপনি যেটা পড়েছেন সেটা বাস্তবে কি? তাই তো আমি আরও আপনাদের প্রশ্ন করছি, আপনাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবেন, এই যে আপনারা নিউ বার্মা রুবি পড়েন, নিউ বার্মাটা কোথায়? অনেকের হাতে নিউ বার্মা, আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমাকে বলতে পারবেন যে নিউ বার্মাটা কোথায়?
নিউ বার্মা রুবির মধ্যে আফ্রিকান রুবি থাকছে, নিউ বার্মা রুবির মধ্যে থাইল্যান্ড রুবি থাকছে, নিউ বার্মা রুবির মধ্যে গ্লাসফিল্ড রুবি থাকছে, ট্রিটেড রুবি থাকছে। নিউ বার্মা জায়গাটা, তাহলে নিউ বার্মা কি অর্ধেক আফ্রিকা অর্ধেক থাইল্যান্ড? এসব নিয়ে নিউ বার্মা মানে এরকম কোনো মানচিত্র এটা আমাকে দেখাতে পারে? কারণ এটা আমি কোনো স্কুল কলেজে পড়িনি, আমি তো যখন পড়াশোনা করেছি, হ্যাঁ হয়তো জানি না পয়সা কম দিয়েছিল কিনা, কারণ মানচিত্র এটা আমাকে পড়ায়নি নিউ বার্মা জায়গাটা। নিউ বার্মা প্যাকেটের মধ্যে আফ্রিকা থাকছে, বার্মা থাকছে, কোথায় আফ্রিকা কোথায় বার্মা, কোথায় পশ্চিম কোথায় পূর্ব, দেখাতে পারবে না আমাকে কেউ? এরকম। এরপরে যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে ল্যাব গ্রোন এবং ট্রিটমেন্ট। আমি এর আগে বারবার অনুষ্ঠানে বলেছি, আপনাদের বারবার অনুষ্ঠানে বলেছি, আজকেও বলছি, ওপেন মিডিয়ায় বলছি, কোনো কিন্তু লুকিয়ে চুরি বলছি না। একজন জেমোলজিস্ট হিসাবে, জ্যোতিষ বা বাস্তবিদ হিসাবে আপনারা আমাকে চেনেন। আজকে সেই পরিচয়টা বাদ দিয়ে একজন রত্ন বিশারদ হিসাবে আমার কথাটা আপনারা শুনুন। আমি এর আগে ওপেন মিডিয়ায় বারবার চ্যালেঞ্জ করেছি, আজকেও আপনাদের চ্যালেঞ্জ করছি, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। আপনি বলছেন আমাকে সার্টিফিকেট দিয়েছে, ভালো জায়গা যেমনি আছে, কিন্তু কিছু কিছু জায়গায় সার্টিফিকেট কী করে তৈরি হচ্ছে, কী করে ন্যাচারাল লিখছে, কী করে ভালো লিখছে, গবেষণার বিষয়। যাই হোক, সেটা আমার গবেষণার বিষয় না, আমার এগুলো দেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। এবার আপনারা বুঝুন, আপনার হাতে যে প্রোফাইলটা আছে, আপনি বলছেন সার্টিফিকেট দিচ্ছে, যে চুনিটা আছে সার্টিফিকেট দিচ্ছে, যে পোগ্রাসটা আছে সার্টিফিকেট দিচ্ছে, আপনি চিন্তা করুন সেটা। কারণ আপনি পয়সা দিয়ে কিনেছেন, আপনাকে তো মানতেই হবে যে এটা না ভালো আছে, নাহলে পরে তো দুঃখ পাবেন, রাতে ঘুম উড়ে যাবে। এগুলো সরকার তদন্ত করবে, দরকার পড়লে সরকার ধরবে, আমার এগুলো দেখার বিষয় না। এরকম আছে পোগরাজ, কোরান্ডামের মধ্যে আছে ল্যাব গ্রোন, গ্লাস ফিল, পাথরটাকে মেল্টেড গ্লাস দিয়ে ভরে দিচ্ছে, পড়ে নিচ্ছেন, হ্যাঁ গ্লাস ফিল রুবি, হ্যাঁ আমি তো দারুণ চুনি পড়েছি, আমাকে তো সার্টিফিকেট দিয়েছে। সার্টিফিকেটে কোথাও মেনশন করেনি ওটা গ্লাস ফিল আছে। চুনির অর্ধেক মেল্টেড গ্লাসে ভর্তি, তার মধ্যে চুনি নাই অর্ধেক। লেজার ড্রিল করে, খালি চোখে দেখতে পাচ্ছেন না, লেজারের মাধ্যমে ড্রিল করে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ফুটন্ত অবস্থায় পাথরকে পরিষ্কার করে দিচ্ছে। আপনি ঝকঝকে তক্ত, এই তো পাথরের মধ্যে কোনো দাগ নেই, বড় দাগ, সস্তায় কত ভালো পাথর কিনেছি দেখুন, কিছু কাজ পাবেন না। তারপর হচ্ছে কালার ডাই, দেখছেন তো, সাদা প্রবালকে পিঙ্ক, পিঙ্ককে লাল প্রবালে পরিবর্তন করে দিচ্ছে, যে কালার কোনোদিন নষ্ট হবে না। লাল প্রবাল জেনে সার্টিফিকেট জেনে পড়ে আছেন। অয়েল ট্রিটমেন্ট, পাথরের মধ্যে অয়েল ট্রিটমেন্ট করছেন। কম্পোজিট জেমস, জোড়া লাগানো রত্ন, একটা গোল্ডেন ক্যাটসাই বা কনকক্ষেত্র ক্যাটসাই কিনছেন, একটা সিলোনিস ক্যাটসাই কিনছেন, একটা অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার ক্যাটসাইয়ের ওপর একটা গোল্ডেন ক্যাটসাইকে আঁশ বের করে 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 বিজ্ঞানের কৌশলে তার ওপর পেস্টিং করে দেওয়া হচ্ছে, দেখতে ওপর থেকে ক্যাটসাই। কারণ অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার সস্তার ক্যাটসাই তো ক্যাটসাই, অস্বীকার করতে পারেন না তো। একটা গরিব মানুষও মানুষ, একটা বড়লোক মানুষও মানুষ, অস্বীকার তো করতে পারেন না। ঠিক তেমনি একটা অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার ক্যাটসাই তো ক্যাটসাই, তার উপর কনকক্ষেত্র ক্যাটসাই পেস্ট করে দিচ্ছে, খালি চোখে দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। হ্যাঁ, ভালো রত্ন বিশারদের চোখে অবশ্যই পড়ে আর কি, সার্টিফিকেট হয়ে যাচ্ছে ভালো ক্যাটসাই, ভালো গোল্ডেন ক্যাটসাই হিসাবে পড়ছে না। এই যে বিষয়গুলো ম্যাক্সিমাম মানুষের হাতে, 90% মানুষের হাতে এরকম ট্রিটেড বা ল্যাব গ্রোন প্রবাল, চুনি, পোগরাজ, কলম্বিয়া পান্না নামে বগটো পান্না ইত্যাদি ইত্যাদি আছে। সুতরাং এগুলো জানতে হবে। এই প্রোগ্রামে অনেকের হয়তো রাগ হচ্ছে, কিন্তু অনেক মানুষ এই প্রোগ্রাম দ্বারা উপকৃত হবেন। অন্তত যা ঠকেছেন ঠকেছেন, আগামী দিনে আর ঠকবেন না। সময় কম, আমি এই বিষয়ে রত্ন জগৎ ও ব্যবহারিক জ্যোতিষের সেকেন্ড পার্টে পরবর্তী বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরব, এবং এগুলো খুব মন দিয়ে জেনে রাখুন যে কিভাবে আপনাদের ঠকানো হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আপনাদের ঠকানো হচ্ছে। সেকেন্ড পার্টে আমি সব বিস্তারিত আলোচনা আরও তুলে ধরব। ভালো থাকুন।